দেখো, আজকে আমরা অণু, পরমাণু, সংকেত এবং আহ পরমাণুর কণা এই বিষয়গুলো ক্লিয়ার করবো। হ্যাঁ, তো গতকালকে আমরা পড়েছিলাম মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এই বিষয়গুলো। মৌলিক পদার্থ যখন আমরা দেখলাম যে যে পদার্থকে বাংলায় ওই পদার্থ ছাড়া আর কোনো কিছুই পাবা না, তাদেরকে আমরা কি বলি? মৌলিক পদার্থ বলে থাকি। তো আমাদের পৃথিবীতে এ পর্যন্ত আবিষ্কৃত টোটাল মৌলিক পদার্থ হচ্ছে 118টা। কয়টা? 118টা। তো এই 118টা মৌলিক পদার্থের মধ্যে কয়েকটা মৌলিক পদার্থ তোমাদের এখানে দেওয়া আছে। দেখো, আমরা গতকালকে এগুলো তোমাদেরকে শিখে আনতে বলছি, পড়ে আসতে বলছি, যে এখানে কি কি দেওয়া আছে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, লোহা। এগুলো এক একটা কি সবাই মৌলিক পদার্থ। 118টা মৌলের মধ্যে এই কয়েকটা তোমাদেরকে জাস্ট জানতে হবে। বুঝতে পারছো? তো এর আগে আমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে যে তোমার ক্ষুদ্রতম কণার মতবাদ। তো আমরা যখন কোনো পদার্থকে ভাঙতে থাকি, এই যে ধরো যে মৌলিক পদার্থকে আমরা ভাঙলাম, ভাঙতে 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 একদম লোয়েস্ট পার্টিকেলে তুমি যখন পৌঁছাবা, তখন এটাকে আর ভাঙা সম্ভব হবে না। বুঝছো? তো ওই স্টেজটাকে, ওই ধাপটাকে আমরা বলবো পরমাণু। তাহলে পরমাণু হচ্ছে কি? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থকে তুমি যদি ভাঙতে থাকো, ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে যাও যে আর ভাঙা যাচ্ছে না, তখন সেটাকে তুমি কি বলবা? পরমাণু। বুঝছো? পরমাণু মানে কি? তাহলে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলবা? পরমাণু বলবা। এটা একটু তোমাদের জানতে হবে। তোমাদের এটা দেওয়া আছে। তো এটা আমাদের বিজ্ঞানী গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 4 সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ দেন। ঠিক আছে? তো এই ক্ষুদ্রতম কণার নাম কি দেন উনি? পরমাণু বা অ্যাটম। এই যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? পরমাণু বা অ্যাটম। হ্যাঁ, তো আমরা সর্বশেষ জন ডাল্টন কয়েকটা থিওরি দেন, কয়েকটা উনি কথা বলেন। প্রথম কথা হচ্ছে যে মৌলিক পদার্থের সমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। তাহলে মৌলিক পদার্থ সমূহ কি সমন্বয়ে গঠিত? ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। তাহলে এটা কি দিয়ে গঠিত? ক্ষুদ্র ক্ষুদ্র কণা সমন্বয়ে গঠিত। তাহলে মৌলিক পদার্থ সমূহ কি দিয়ে গঠিত? ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। এটা হচ্ছে জন ডাল্টনের প্রথম কথা। এরপরে একই মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম। মানে তুমি যদি একটা লোহাকে ভাঙো, তো এটা হচ্ছে আয়রন বা লোহা। আয়রন বা লোহার মধ্যে যে পরমাণুগুলো পাবা, সবাই দেখতে কি হবে? একই রকম হবে। তাহলে আয়রন বা একই রকম পদার্থের সকল কণাই কি, সকল পরমাণুই কি হবে? একই রকম হবে দেখতে। ঠিক আছে? এরপরে হচ্ছে একই মূল্যের পরমাণু সমূহ অপর মূল্যের পরমাণু থেকে ভিন্ন করা হয়। মানে তুমি ধরো যে একটা নিলা যে স্বর্ণের টুকরা, আর একটা নিলা যে ধরো লোহার টুকরা। এই যে স্বর্ণ এবং লোহার যে পরমাণু, এদের পরমাণু কি পরস্পর একই হবে? না। স্বর্ণ এবং লোহার মধ্যে আমরা পরমাণুর মধ্যে কি পাবো? ভিন্নতা পাবো। একই রকম হবে না। এটাই বলছে। যৌগিক পদার্থের সময় একের অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত। আমরা যখন মৌলিক পদার্থ পড়ছি কয়টা? 118টা। আর যৌগিক পদার্থ মানে কি? যারা একাধিক মৌলিক পদার্থ নিয়ে গঠিত। তাহলে যৌগিক পদার্থ অবশ্যই একাধিক মৌলিক পদার্থ নিয়ে গঠিত হবে। ওকে। এরপরে একটি রাসায়নিক বিক্রিয়া পরমাণু সমূহের সৃষ্টি বা ধ্বংস হয় না। মানে হলো আমাদের পরমাণু সমূহের কখনো সৃষ্টি হয় না, কখনো ধ্বংস হয় না। জাস্ট এরা তোমার একটা একে অপরের সাথে যুক্ত হয়, আলাদা হয়, এভাবে চলতে থাকে। তো পরমাণু মানে কি বুঝছো? পরমাণু মানে কি আলটিমেটলি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয়? পরমাণু বলা হয়। এবং আমরা পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম স্টেজটাকে পরমাণু বলবা। এবং পরমাণু নিয়ে জল ডাল্টনের কয়েকটা কথা বা মতবাদ আমরা এখানে বললাম, এগুলো একটু দেখে নিও। হ্যাঁ, এরপর আসো, পরমাণু যদি একাধিক পরস্পরের সাথে যুক্ত হয়, একাধিক পরমাণু ধরো অক্সিজেনের এটা একটা পরমাণু, অক্সিজেনের এটা একটা পরমাণু, দুইটা অক্সিজেন পরমাণু মিলে কি গঠন হবে? অক্সিজেন অণু গঠন করবে। অক্সিজেন অণু গঠন করবে। তাহলে লিখতে পারো পরমাণু প্লাস পরমাণু ইজ ইকুয়াল টু অণু। পরমাণু প্লাস পরমাণু ইজ ইকুয়াল টু কি হয়? অণু হয়। মানে একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে কি গঠন করে? অণু গঠন করে।
তাহলে পরমাণু প্লাস পরমাণু সমান কি? অণু। পরমাণু এবং পরমাণুর সাথে যুক্ত হয়ে কি গঠন করে? অণু গঠন করে। এরপরে তাহলে অক্সিজেন এটা একটা কি? অণু। সেম ভাবে H2 এটা একটা কি? অণু। কার্বন ডাইঅক্সাইড গতকাল যেটা বললাম এটা একটা কি? অণু। সালফার ডাইঅক্সাইড এটা একটা অণু। তাহলে এখানে দেখো আমরা এই অণুর মধ্যে কয়টা পরমাণু পাচ্ছি? দুইটা। এই অণুর মধ্যে কয়টা পরমাণু পাচ্ছি? তিনটা। একটা কার্বন পাচ্ছি, দুইটা অক্সিজেন পাচ্ছি। এই অণুর মধ্যে কয়টা পরমাণু পাচ্ছি? তিনটা। একটা সালফার পাচ্ছি, দুইটা অক্সিজেন পাচ্ছি। ঠিক আছে, বের করে মনে রাখবো। সেম ভাবে আমরা পানির অণুটাও কি এক প্রকারের অণু। দুইটা হাইড্রোজেন পাচ্ছি, একটা অক্সিজেন পাচ্ছি, এগুলো সবাই কি? অণু। ওকে, দেখো এগুলো তোমাদের দেওয়া আছে। পানির অণুকে ভাঙলে আরো ক্ষুদ্রতর কণা পাওয়া যায়, এতে স্বাধীনভাবে ব্যাখ্যা করতে রিডিং দিবা। হ্যাঁ, এই যে যেটা বললাম যে অক্সিজেনের সাথে পানি গঠন করতেছে হাইড্রোজেন যুক্ত হয়ে, এটা একটা কি? পানির অণুর সংকেত। H2 কিসের সংকেত? পানির অণুর সংকেত। পানির অণুটা এভাবে যুক্ত থাকে, অক্সিজেনের সাথে কি যুক্ত থাকে? দুইটা হাইড্রোজেন। অক্সিজেনের সাথে কি যুক্ত থাকে? দুইটা। তাহলে এটা যদি অক্সিজেন ধরে, এগুলো কি কি বলবা? হাইড্রোজেন। অক্সিজেনের সাথে দুইটা কি যুক্ত থাকে? হাইড্রোজেন যুক্ত থাকে। এবং আমরা এইখানে মাঝখানে একটা কোণ পাচ্ছি না, এই মাঝখানের কোণটা হচ্ছে 104.5 ডিগ্রি। এগুলো তোমরা যখন এইচএসসি তে যাবে তখন পড়বে, এগুলো এখানে লাগবেও না, অনেক ইয়া পড়া। তাহলে আমাদের হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী কোণটা কত হবে এখানে? 104.5 ডিগ্রি। ওকে, জাস্ট এতটুকু পড়ো। আর আমরা যে বললাম তোমার এই মৌলিক পদার্থকে প্রকাশ করার জন্য তোমার কিছু চিহ্নের প্রয়োজন হয়। যেমন তুমি যখন বলবা হাইড্রোজেন, মৌলিক পদার্থকে প্রকাশের জন্য কিছু চিহ্নের প্রয়োজন হয়। ওই চিহ্নগুলোকে আমরা বলি প্রতীক। তাহলে মৌলিক পদার্থ প্রকাশের জন্য কি প্রয়োজন হয়? প্রতীকের প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে আমরা প্রতীক টোটাল কয়টা পাবো? 118টা। 118টা প্রতীক পাবো। তাহলে যখন তোমাকে বলা হবে হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রতীক হলো H। হাইড্রোজেনের প্রতীক কি? H। সেম ভাবে হিলিয়ামের প্রতীক কি? He। তারপর হচ্ছে লিথিয়ামের প্রতীক কি? Li। বেরিলিয়ামের প্রতীক কি? Ve। ঠিক আছে, এবার হচ্ছে বোরনের প্রতীক কি? ভি। কার্বনের প্রতীক কি? সি। নাইট্রোজেনের প্রতীক কি? এন। অক্সিজেনের প্রতীক কি? ও। ফ্লোরিনের প্রতীক কি? এফ। এনি মানে নিয়ন। আর দেওয়া আছে অক্সিজেন, ফ্লোরিন, লোহা। লোহার প্রতীক কি? এফি। বুঝছো? তাহলে এভাবে আমরা তোমার মৌলিক পদার্থকে প্রকাশের জন্য বিভিন্ন সংকেত প্রতীক ইউজ করি। এই শব্দগুলো দ্বারা আমরা এই পদার্থগুলোকে ডেকে থাকি। এইচ বললে কি ডাকবে তাকে? হাইড্রোজেন। এইচ বললে হিলিয়াম। এলআই বললে লিথিয়াম। বি বললে বেরিলিয়াম। বি বললে বুরন। সি বললে কার্বন। এন বললে নাইট্রোজেন। ও বললে অক্সিজেন। এফ বললে ফ্লোরিন। এনি মানে নিয়ন। এফি মানে হলো আয়রন বা লোহা। বুঝতে পারছো? এগুলো একটু পড়বা। তো সেম ভাবে মৌলিক পদার্থ প্রকাশের জন্য তুমি কি ইউজ করতেছো? প্রতীক। তাহলে এগুলো হচ্ছে পরমাণু হিসাব করতে পারো। সেম ভাবে অণু প্রকাশের জন্য তোমাকে কিছু সংকেত ইউজ করতে হবে না? সেম ভাবে আমরা কি প্রকাশ করতে পারি? অণু। অণু প্রকাশের জন্য আমরা কিছু সংকেত ইউজ করি। দেখো, তাহলে দেখো এই যে অণু যেমন সংকেত, যৌগিক পদার্থ এটা হচ্ছে মৌলিক পদার্থের জন্য ব্যবহার করবা। আর যৌগিক পদার্থের মধ্যে যেমন সোডিয়াম ক্লোরাইড, এটাকে তুমি NaCl দ্বারা প্রকাশ করতে পারো। এটাকে কি বলবা? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কি দ্বারা প্রকাশ করি? NaCl। সেম ভাবে ক্যালসিয়াম অক্সাইড, এটাকে CaO দ্বারা প্রকাশ করি। এটা কি? ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড। হ্যাঁ, এটা হচ্ছে অণু কিংবা আমরা যেটা বলতেছি যৌগিক পদার্থ, এই যৌগিক পদার্থের কি? সংকেত। হ্যাঁ, যৌগিক পদার্থকে তুমি যদি প্রকাশ করতে চাও এই সাইনগুলো তোমাকে ইউজ করতে হবে। এরপরে এটাকে কি বলা হয়? পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম পটাশিয়াম আয়োডাইড। কথা বলিও না। এরপর এটা কি? সালফার ডাইঅক্সাইড। এটাকে কি বলবা? সালফার ডাইঅক্সাইড। এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এরপর হচ্ছে ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট। এরপর হচ্ছে তোমার ক্যালসিয়াম সালফাইড। হ্যাঁ, SO3 বললে সালফাইড। ওকে, এরপরে পটাশিয়াম KNO3।
নাইট্রেট, আর পটাশিয়াম নাইট্রাইট। এই NO3 বললে বলবা নাইট্রেট, আর NO2 মানে হলো পটাশিয়াম নাইট্রেট, NO2 মানে হলো পটাশিয়াম নাইট্রাইট। ওকে, এরপর হচ্ছে সোডিয়াম কার্বনেট এবং অ্যালুমিনিয়াম ফসফেট। তাহলে এটাকে কি বলো? সোডিয়াম ক্লোরাইড। মুখে মুখে বলো সোডিয়াম ক্লোরাইড। আমি একটু পরে ধরবো তাহলে মুখস্থ। এটাকে কি বলবা? ক্লোরাইড। এটাকে কি বলবা? ক্যালসিয়াম অক্সাইড। এটাকে কি বলবো? পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইড। এটাকে কি বলবা? সালফার ডাইঅক্সাইড। এটাকে বলবা কার্বন ডাইঅক্সাইড। এটাকে বলবা ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফাইড, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রাইট। তাহলে এটা কি বলো? ক্লোরাইড। হ্যাঁ, ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম আয়োডাইড। বলো পটাশিয়াম, পটাশিয়াম আয়োডাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম সালফাইড, ক্যালসিয়াম সালফাইড, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট। ঠিক আছে, করবা। এখন আমরা সর্বশেষ আরেকটা টপিক পড়ে অধ্যায়টা শেষ করে দিচ্ছি। আমরা এতক্ষণ তোমাদের যে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মৌলিক পদার্থের হয় তোমার প্রতীক, যৌগিক পদার্থের হয় সংকেত, এই বিষয়গুলো পড়াশোনা করলাম। তো আমরা কি বললাম যে তুমি যদি কোনো পদার্থকে ভাঙতে থাকো, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলবা? পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলবা? পরমাণু। তুমি যদি ওই পরমাণুকে ভাঙো, ওইখানে কি কি পাবা এটা আমরা একটু পড়ি। দেখো, ওই পরমাণুটা দেখতে এমন হয়, মাঝখানে একটা জায়গা থাকবে, ওই জায়গার নাম কি? নিউক্লিয়াস। মাঝখানে জায়গাটার নাম কি বলবা? নিউক্লিয়াস। সবাই ভালো মতো করে শোনো, মাঝখানে জায়গাটার নাম কি? তাহলে পরমাণুর মাঝখানে একটা জায়গা থাকে, ক্ষুদ্র একটা জায়গা, এই জায়গাটার নাম কি? নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকবে তোমার, নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকবে? প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকবে বলো? নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকবে? প্রোটন এবং নিউট্রন। তাহলে P+N দিয়ে আমি, নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে? প্রোটন এবং নিউট্রন। তাহলে আসো, পরমাণুর কেন্দ্রস্থলে জায়গাটার নাম কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে? প্রোটন এবং নিউট্রন। প্রোটনকে কি দ্বারা প্রকাশ করছি? P। নিউট্রনকে কি দ্বারা প্রকাশ করছি? N। এগুলাকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘূর্ণায়মান থাকে। এগুলাকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে কি থাকে? ইলেকট্রন সমূহ ঘূর্ণায়মান থাকে। তাহলে এখানে বিভিন্ন কক্ষপথে কি কি পাবা? ইলেকট্রন পাবা। ঠিক আছে, ধরো এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এইভাবে করে বিভিন্ন কি পাবা? ইলেকট্রন পাবা। আবার তো বর্ষ ক্লাস থেকে, তাহলে এটাকে বিভিন্ন কক্ষপথে কি পাবা? ইলেকট্রন। তাহলে আমরা কক্ষপথে কি পাবো? নিউক্লিয়াসে পাবো এটা। কক্ষপথে কি কি পাবো? ইলেকট্রন পাবো। ঠিক আছে, তাহলে আমরা নিউক্লিয়াসে কি কি পাচ্ছি? প্রোটন প্লাস নিউট্রন। কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় কি পাচ্ছি? ইলেকট্রন। কথা বুঝতে পারছো? তাহলে পরমাণুর কেন্দ্রস্থলে এই জায়গাটার নাম কি? নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? নিউট্রন। ইলেকট্রন আমাদের বিভিন্ন কক্ষপথে কি ঘুরে? ইলেকট্রনকে আমরা এই যে এভাবে করে এখানে দিব, এবং ইলেকট্রনকে আমরা ই দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? ই দ্বারা প্রকাশ করব। বুঝতে পারছো? এবং এটা একটু জানো যে প্রোটনের চার্জ বা আধান, এটা চার্জ হচ্ছে যে +1 বলতে পারো। এটা চার্জ কত? +1। প্রোটনের চার্জ কত? +1। পি দিয়ে পজিটিভ মনে রাখো, পজিটিভ মানে ধনাত্মক না, প্লাস। আর ইলেকট্রন দিয়ে মনে রাখো, এটার চার্জ হচ্ছে -1। প্রোটনের চার্জ কত? -1। তাহলে প্রোটনের চার্জ কি? +1।
ইলেকট্রনের চার্জ কত? -1। বুঝতে পারছো? বাস এতটুকু জানলে হবে। তাহলে এই যে আমরা পড়লাম তোমার একটা পরমাণুর মধ্যে যতটা প্রোটন সেটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, এগুলো দেওয়া আছে। কয়েকটা বিষয় জানো, একটা পরমাণুর মধ্যে যতটা প্রোটন থাকবে ততটা কি থাকবে? ইলেকট্রন। এটা একটু নোট করো যে যতটা প্রোটন থাকবে ঠিক ততটা ইলেকট্রন থাকতে হবে। কথা বুঝছো? তাহলে একটা পরমাণুর মধ্যে যতটা প্রোটন ঠিক ততটা কি থাকবে? ইলেকট্রন। এটা ফিক্সড, এটা কম বেশি হবে না। একটা পরমাণুর মধ্যে যতটা প্রোটন থাকবে ঠিক ততটা কি থাকবে? ইলেকট্রন। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত জানো? একটা। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কয়টা? একটা। হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 2টা। হিলিয়ামের প্রোটন সংখ্যা কয়টা? 2টা। তারপর এখানে তোমাদের বই যেগুলো আছে এগুলাই দিচ্ছি আমি। অক্সিজেনের প্রোটন সংখ্যা কত জানো? 8টা। অক্সিজেনের প্রোটন সংখ্যা কয়টা? 8টা। তাহলে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত? একটা। হিলিয়ামের 2টা। অক্সিজেনের 8টা। তাহলে আমি বললাম যতটা প্রোটন থাকবে ততটা কি থাকবে? ইলেকট্রন থাকবে। যতটা প্রোটন ততটা ইলেকট্রন। তাহলে আমাদের হিলিয়ামের মধ্যে প্রোটন কয়টা? ইলেকট্রন কয়টা? 2টা। একই থাকবে না? অক্সিজেনের মধ্যে প্রোটন কয়টা? তাহলে ইলেকট্রন কয়টা? মনে থাকবে? তাহলে জাস্ট মনে রাখো, এখানে নিউক্লিয়াসের মধ্যে যতটা প্রোটন থাকবে ঠিক ততটা ইলেকট্রন এদিকে ঘূর্ণায়মান অবস্থায় থাকবে। এবং আমরা কয়েকটা বিষয় বললাম, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, হিলিয়ামের প্রোটন সংখ্যা 2, অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 8। বাস, এর বাইরে আর কিছু জানতে হবে না তোমাদের। এবং আমরা কি বললাম? প্রোটনের চার্জ কি? +1। ইলেকট্রনের চার্জ কি? -1। এবং নিউট্রনের চার্জ হচ্ছে যে 0। নিউট্রনের চার্জ কি? 0। কোনো চার্জ থাকে না। বুঝছো? শেষ আমাদের অধ্যায়টা। তাহলে আমরা কি কি বললাম আর একটু বলি। আমরা পড়লাম মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ মানে কি? যেই পদার্থকে ভাঙলো ওই পদার্থ ছাড়া কিছুই পাবে না, তাদেরকে কি বলবা? মৌলিক পদার্থ। মৌলিক পদার্থের সংখ্যা কয়টা? 118টা। 118টার মধ্যে আমরা কয়েকটা পড়লাম, তোমার সোডিয়াম, পটাশিয়াম, অক্সিজেন, হিলিয়াম, এগুলা। ঠিক আছে? ফ্লোরিন। আর তোমার মৌলিক পদার্থের জন্য প্রকাশের জন্য আমরা কি ব্যবহার করি? প্রতীক। সোডিয়ামকে Na, অক্সিজেনকে O, হাইড্রোজেনকে H, হিলিয়ামকে He, এভাবে প্রকাশ করি। আর আমরা যৌগিক পদার্থ বললাম, যৌগিক পদার্থ প্রকাশের জন্য আমরা সংকেত ইউজ করি, যেমন সোডিয়াম ক্লোরাইড NaCl, তারপর তোমার পটাশিয়াম আয়োডাইড, ক্যালসিয়াম সালফেট, এভাবে করে। আর সর্বশেষ আমরা তোমার কি বললাম যে পরমাণু মডেল, বা এখানে আমরা কি বললাম, একটা পরমাণুর মাঝখানে কি থাকবে? নিউক্লিয়াস। মাঝখানের জায়গাটার নাম কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে কে কে থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। আর তোমার বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান থাকে কে? ইলেকট্রন। প্রোটনের চার্জটা কি? পজিটিভ, ধনাত্মক বা +1। প্রোটনের চার্জ কি? +1। ইলেকট্রনের চার্জ কি? -1। নিউট্রনের চার্জ কি? 0। বুঝছো? এরপরে এটাও বললাম, একটা পরমাণুতে যতটা প্রোটন থাকবে ততটা কি থাকবে? ইলেকট্রন থাকবে। তাহলে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত? 1। ইলেকট্রন সংখ্যা কত? 1। ইলেকট্রন সংখ্যা 1, যতটা প্রোটন ততটা ইলেকট্রন। হিলিয়ামে 2টা, প্রোটন ইলেকট্রন সংখ্যা কয়টা? 2টা। অক্সিজেনে 8টা, ইলেকট্রন সংখ্যা কত? 8টা। শেষ অধ্যায়টা।